ঠিক আছে। তো আমি তোমাদের ভ্যালু এডুকেশনের ক্লাস নেব। হ্যাঁ। আমার নাম চিত্রা দে। এখন থেকে আমি তোমাদের ভ্যালু এডুকেশনের ক্লাসটা নেব। তো আমরা প্রত্যেক দিন ক্লাস শুরু করার আগে ঠাকুর রামকৃষ্ণদেব, মা শারদা এবং স্বামী বিবেকানন্দকে প্রণাম জানিয়ে তারপর ক্লাস শুরু করব। এখানে আমি দেখো তোমাদের আহ, প্রণাম মন্ত্রগুলো লিখে দিয়েছি। এখানে রয়েছে রামকৃষ্ণদেবের প্রণাম মন্ত্র। এবার এটা দেখো, এই যে দুটো লাইন রয়েছে শ্লোক, মন্ত্র, এটা সংস্কৃতে লেখা আছে। মন্ত্র তো সংস্কৃতে লেখা আছে, আমি তোমাদেরকে বলবো, আমার শুনে তোমরাও বলবে। ঠিক আছে। আর এটা আমি অর্ধেকটা করে বলবো, একবারে পুরোটা পারবে না। অর্ধেক করে আমি বলবো, আমার শুনে শুনে তোমরা বলবে। ঠিক আছে। বলো। মাইক্রোফোনটা আনমিউট করো। ঠিক আছে, আমি বলছি তারপর তোমরা বলবে। বলো। স্থাপকায় চ ধর্মস্য। বলো। স্থাপকায় চ ধর্মস্য सर्वधर्मस्वरूपिणे। सर्वधर्मस्वरूपिणे। अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। এবার কি, এটা সংস্কৃতে লেখা আছে, তো তোমরা ঠাকুরকে কি বললে সেটা বুঝতে পারলে না, সংস্কৃতে লেখা আছে। তো এটার বাংলা অর্থ কি? তোমরা এই মন্ত্রটা বললে ঠাকুর রামকৃষ্ণদেবকে কি বললে, যে ধর্মের সংস্থাপক, সর্বধর্ম স্বরূপ, অবতার শ্রেষ্ঠ, হে রামকৃষ্ণ তোমাকে নমস্কার। হুম। এই যে মন্ত্রটা পড়লাম, এই মন্ত্রটা স্বামীজি বিদেশ থেকে ফেরার পর, হ্যাঁ, ঠাকুরের অত্যন্ত নিকটতম ভক্ত নিস্তারিণী দেবীর গৃহে ভাবাবিষ্ট হয়ে রচনা করেছিলেন। তাহলে এই মন্ত্রটি কার রচনা? স্বামী বিবেকানন্দের। হুম। এরপরে শারদা মায়ের প্রণাম মন্ত্র। শারদা মায়ের প্রণাম মন্ত্রটা বলো এবার। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। কি বললাম এটাতে? বললাম যে অগ্নির দাহিকা শক্তিরূপ শ্রী রামকৃষ্ণে যে শক্তি বিদ্যমান, সেই সকল বিদ্যা স্বরূপ শারদাকে আমি প্রণাম করি। এই মন্ত্রটি রচনা করেছেন স্বামী শারদানন্দ মহারাজ। হুম। এরপরে স্বামী বিবেকানন্দের প্রণাম মন্ত্র। নমঃ শ্রীয়তিরাজায় विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे।
অর্থ হচ্ছে শ্রীমান সন্ন্যাসীরাজ সচ্চিদানন্দ স্বরূপ ত্রিতাপহারী সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দকে নমস্কার। এই মন্ত্রটা রচনা করেছেন স্বামী রামকৃষ্ণানন্দ মহারাজ। ঠিক আছে? তো তোমরা এক কাজ করো, এই মন্ত্রগুলো লিখে নাও। প্রত্যেক দিন আমরা ক্লাস শুরুর আগে আগে এই মন্ত্রগুলো বলবো, তারপর পড়াতে যাব। তো তোমরা খাতায় এটা লিখে নাও। আর লেখা হয়ে গেলে তোমরা হাত তুলবে, আমি বুঝতে পারবো, চেঞ্জ করে দেবো স্লাইড। গল্প না করে লিখে নাও। ম্যাম একটু আপনাকে ইন্টারাপ্ট করছি। হ্যাঁ। দুয়ারবাসিনী স্কুল স্টুডেন্টদেরকে বলছি, দেখো এটা তো ভ্যালু এডুকেশনের ক্লাস, এবং যে ক্লাসই হোক আমরা একটা মোটামুটি এক্সপেক্ট করি একটা খাতা পেন তোমাদের সামনে থাকবে। তোমাদের নেক্সট দিন আজকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বসো 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 বসো, ঠিক আছে আপাতত এখন উঠে যেতে হবে না। আজকের দিনটা ম্যাম একটু ম্যানেজ করে নিন। ওরা নেক্সট দিনকে ওরা অবশ্যই খাতা পেন নিয়ে আসবে, আমি ওদের বিহাফেই বলে দিচ্ছি। কি কি খাতা তোমরা নিয়ে আসবে তো নেক্সট দিনকে? খাতা পেন নিয়ে একটু বসবে, কেমন? দিদিমণি যেগুলো দেখাচ্ছে সেগুলো একটু একটু লিখে লিখে রাখবে, দেখবে ভাল লাগবে। এই তো তোমরা সবে শুরু করেছো ক্লাসটা, দেখো আস্তে আস্তে দিদিমণি এবারে তোমাদের নত নীতিগত কোনো গল্প তোমাদেরকে শোনাবে। তো তার আগে আমরা ঠাকুরমা স্বামীজির একটু প্রণাম মন্ত্র দিয়ে দিনটাকে শুরু করি, যেমন ঠিক তেমনি উনিও তাই করলেন। প্রথাগত প্রত্যেক দিনই এরকমই করবেন উনি। তারপরে তোমাদেরকে একটু লিখে রাখতে হবে। আপাতত আজকে একটু দেখে দেখে একটু মনে রাখো, নেক্সট দিনকে অবশ্যই তোমরা কিন্তু খাতা পেন নিয়ে বসবে, মনে থাকবে? গুড গার্লস। ম্যাম প্লিজ কন্টিনিউ। হুম, ঠিক আছে, আমরা তাহলে তোমরা পরের দিন লিখে নিও। ঠিক আছে, পরের দিনকে আমি এই স্লাইডটা দেখাবো, পরের দিন লিখে নেবে। তাহলে আজকে আমরা পড়াতে যাই। ক্লাসটার নাম কি? কি নাম? ভ্যালু এডুকেশন, তাই তো? তাহলে এর অর্থ কি? হ্যাঁ, ভ্যালু এডুকেশনের অর্থ কি? ভ্যালু, এই ভ্যালু শব্দটা মূলত ল্যাটিন শব্দ। একটা ভালেরে বলে একটা শব্দ আছে, ল্যাটিন শব্দ ভালেরে, VALERE। এই ভালেরে শব্দ থেকে এসছে, যার অর্থ কি? ভ্যালু এর অর্থটা কি? বাংলা অর্থ হচ্ছে মূল্য বা মূল্যবোধ। আমরা এমনি ইউজ করি ভ্যালু কথাটা। আর এডুকেশন, এডুকেশন শব্দটা এসছে ল্যাটিন শব্দ এডু কেয়ার থেকে। এডুকেয়ার, ADUCARE, এডুকেয়ার থেকে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে আহ, বাইরে বের করে আনা বা বিকশিত করা। অর্থাৎ কি, মানুষের মধ্যে থাকা যে জ্ঞান, মানে তোমাদের মধ্যে যে জ্ঞান বুদ্ধি, হ্যাঁ, গুণাবলী, এইগুলো যে আছে না, এগুলোকে বাইরে বের করে আনা। তো এই বিকাশ ঘটানোর পদ্ধতিটাকে আমরা কি বলি? এডুকেশন বা শিক্ষা। তাহলে ভ্যালু শব্দের অর্থ আমরা পেলাম মূল্য বা মূল্যবোধ, আর এডুকেশন শব্দের অর্থ পেলাম শিক্ষা। তাহলে ভ্যালু এডুকেশন এর অর্থ হচ্ছে কি? মূল্যবোধ শিক্ষা। হুম। তো মূল্যবোধ শিক্ষা কি? মূল্যবোধ শিক্ষা হচ্ছে চরিত্র বিকাশ, ব্যক্তিত্ব বিকাশ এবং আধ্যাত্মিক বিকাশের মাধ্যমে একজন শিক্ষার্থীর সামগ্রিক চরিত্র বৃদ্ধির প্রক্রিয়া। হুম, তো অর্থাৎ কি, আহ, এটা এমন একটা শিক্ষা পদ্ধতি যার মাধ্যমে কি শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, সামাজিক আহ, দায়িত্ববোধ, মানবিক গুণাবলী, হ্যাঁ, এবং সঠিক জীবন দর্শন গড়ে তোলা হয় এই শিক্ষা পদ্ধতির মাধ্যমে, যাতে তারা কি হয়, তার একজন ভালো মানুষ হতে পারে। হ্যাঁ, তারা দেশের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে পারে। ঠিক আছে, তাই এই ভ্যালু এডুকেশন শিক্ষা। তো ভ্যালু এডুকেশন শিক্ষা আমাদের কি করে? আমাদের জীবনকে সুন্দর করে, আমাদের শান্ত করে, অর্থপূর্ণ একটা জীবন গড়ে তোলে আমাদের। ঠিক আছে। তো দেখো আমরা আহ, অঙ্ক বই থেকে, তারপর বিজ্ঞান বই থেকে কি কিছু সূত্র মুখস্থ করি। তো এই কিছু সূত্র মুখস্থ করে বা ইতিহাস, ভূগোল, বাংলা, তবে ইংলিশ, এই বইগুলো থেকে কিছু নোটস মুখস্থ করে পরীক্ষার খাতায় কি হয়, ভালো নাম্বার পাই।
তো ভালো নাম্বার পাওয়াটাই বা শুধু একটা ডিগ্রি অর্জন করাটাই কিন্তু প্রকৃত শিক্ষা হচ্ছে না। হ্যাঁ, এটাতে আমাদের কি হয়, এটাতে আমরা শুধু পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হই, বুকিস এডুকেশনে শিক্ষিত হই। হ্যাঁ, তো কিন্তু প্রকৃত শিক্ষিত আমরা হতে পারলাম না। কিন্তু এই ভ্যালু এডুকেশন অর্থাৎ মূল্যবোধ শিক্ষা, যদি মূল্যবোধ শিক্ষায় আমরা শিক্ষিত হতে পারি, তবেই কিন্তু আমরা প্রকৃত শিক্ষিত হতে পারবো, প্রকৃত কি মানুষ হতে পারবো। এবারে দেখো, আহ, মূল্যবোধ শিক্ষার সঙ্গে এই পুঁথিগত শিক্ষাটার কিন্তু ভীষণ প্রয়োজন আছে। হুম, কেন বলো তো? দেখো, শুধু যে তোমরা এই মূল্যবোধ শিক্ষায় শিক্ষিত হবে তা তো নয়, তোমাদের শুধু শিক্ষিত হলেই হবে না, তোমাদেরকেও তো পরবর্তীকালে মানুষকে এই শিক্ষাগুলো দিতে হবে, তাই না? তো তার জন্য আমাদেরকে এই মূল্যবোধ শিক্ষার সঙ্গে পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হতে হবে। হ্যাঁ, ভালো করে পড়াশোনা করে কি প্রতিষ্ঠিত হতে হবে, নিজের একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, তবে না মানুষ তোমার কথা শুনবে, তাই না? তো তাই এই পুঁথিগত শিক্ষা এবং মূল্যবোধ শিক্ষা দুটোই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো এই পুঁথিগত শিক্ষা আমরা কি ক্লাসের বইগুলো থেকে পাচ্ছি। আর এই মূল্যবোধ শিক্ষাটা আমরা কোথা থেকে পাই তাহলে? মূল্যবোধ শিক্ষাগুলো আমরা পাই আমাদের পরিবার থেকে, আমাদের সমাজ থেকে, আমাদের স্কুল থেকে, হ্যাঁ, আমাদের বন্ধু বান্ধবদের থেকে, আত্মীয় স্বজনদের থেকে, আহ, পরিবেশ থেকে, তারপর বিভিন্ন ধর্ম প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন বই পড়ে আমরা এই শিক্ষাটা পাই, মূল্যবোধ শিক্ষাগুলো পাই। তো আমি তোমাদেরকে এই ভ্যালু এডুকেশন ক্লাসটাতে কিছু নীতিমূলক গল্প বলবো, কিছু আমাদের মনীষীদের উদ্ধৃতি বলবো, উক্তি, তারপর তার কিছু শ্লোক বলবো, ঠিক আছে? তো সেরকমই আজকে আমি তোমাদের জন্য একটা গল্প বলবো তোমাদেরকে। এই তাহলে ভ্যালু এডুকেশন অর্থটা বোঝা গেছে তো? ভ্যালু এডুকেশন, মূল্যবোধ শিক্ষা, ঠিক আছে? আজকে একটা গল্প বলবো, গল্পটার নাম হচ্ছে বানর ও কুমিরের গল্প। হুম, তো গল্পটা শোনো, ভালো করে মন দিয়ে শোনো। একটা নদীর তীরে একটা আহ, কি বলে কালো জাম ফলের গাছ ছিল। হ্যাঁ, ওই গাছটা কি সারা বছর বেশ মিষ্টি কালো জাম ফলে ভরা থাকতো। তো ওই গাছটাতে রক্তমুখ রক্তমুখ নামে একটা বানর বাস করতো। সে ওই গাছে খেলা করতো, এক গাছ থেকে আর এক গাছে লাফ দিয়ে দিয়ে ঘুরে বেড়াতো, আর ওই মিষ্টি ফল খেয়ে বেড়াতো, মিষ্টি ফল খেত। তো একদিন করাল মুখ করাল মুখ নামে একটা কুমির ওই আহ, নদী থেকে ডাঙায় উঠে ওই কালো জাম গাছের নিচে কিছুক্ষণ বিশ্রাম নিতে লাগলো। তো বানর কুমিরকে গাছ থেকে দেখে বলল যে, কুমির, এই গাছটি তো আমার বাড়ি, তো আজকে তুমি এই গাছের নিচে বিশ্রাম নিতে এসছো, তো আজকে তাহলে তুমি আমার বাড়ির অতিথি হলে, তাই দয়া করে তুমি কিছু কালো জাম ফল খাও, গ্রহণ করো। তো বানর অনেকগুলো ফল কুমিরকে এনে দিল। এবার কুমির সেই মিষ্টি ফল খেতে খুব পছন্দ করতো। তো সে সেই ফলগুলো খেয়ে খুব খুশি হয়ে গেল এবং আহ, বানরের আপ্যায়নে মুগ্ধ হয়ে বানরের সঙ্গে বন্ধুত্ব করতে লাগলো। তো এরপর দুজনের মধ্যে সব পরিচয় পর্ব শেষ হলো। হ্যাঁ, বানরকে এবার উদারতা মানে বানরকে করাল মুখ মানে কুমিরটা ধন্যবাদ জানিয়ে সে তার বাড়ি চলে গেল, মানে তার বাড়ি বলতে নদীর জলে সে চলে গেল। তো তারপর থেকে কুমির প্রতিদিন ওই গাছের নিচে আসতে শুরু করে এবং তারা খুব ভালো বন্ধু হয়ে ওঠে। তো তারা প্রত্যেক দিন মানে বানর প্রতিদিন ওই মিষ্টি ফল নিয়ে আসে, দিয়ে দুজন মিলে মিষ্টি ফল খেতে খেতে কিছুক্ষণ গল্প করে আর বাড়ি চলে যায়। তো একদিন কুমির কি করলো, কুমির সেই মিষ্টি ফলের কথা তার স্ত্রীকে বলল। এটা শুনে তার স্ত্রীও ওই কালো জাম ফল খেতে চাইলো। এবার পরের দিন কুমির বানরের কাছে গিয়ে বলল যে, আম, আমি আমার স্ত্রীকে এই জাম ফলের কথা বলেছিলাম, তো তো সে শুনে খুব খেতে চাইছে, জাম ফল খেতে চাইছে, তো তুমি আমার স্ত্রীর জন্য কিছু জাম ফল দিতে পারবে? তো তখন বানর খুব খুশি হয়ে বলল, হ্যাঁ, অবশ্যই দিতে পারবো, কেন দেবো না, অবশ্যই দেবো। তো বানর বলল এবং বানর ওই কুমিরের স্ত্রীর জন্য কিছু জাম পাঠিয়ে দিল।
এবার কুমির সেই ফলগুলো নিয়ে তার স্ত্রীকে খেতে দিল। এবার ওই কালো জাম খেয়ে, হ্যাঁ, কুমিরের স্ত্রী খুব খুশি হয়ে গেল এবং হ্যাঁ, দিয়ে এবার কী করলো, ওই স্ত্রীকে ওই ফলগুলো দিল, আর তার সঙ্গে বানরের সাথে যে তার ওই বন্ধুত্ব হয়েছিল সেই বন্ধুত্বের গল্পটা বলতে লাগলো। এবার কুমিরের স্ত্রী ওই মিষ্টি ফলগুলো খেয়ে খুব আনন্দিত হয়ে গেল। দিয়ে কুমিরের স্ত্রী কুমিরকে বলছে যে এই ফলগুলি তো অমৃতের মতো মিষ্টি, তো বানর যদি প্রতিদিন এই ফলগুলো খায় তাহলে আমি ভাবছি যে ওর কলিজাটা কতটা সুস্বাদু হবে। তো তুমি দয়া করে আমাকে ওই বানরের কলিজাটা এনে দাও। কলিজা মানে হচ্ছে আমাদের ওই হৃৎপিণ্ড যেটা বলি আমরা, সেটা হচ্ছে হৃদয়টা। তো কলিজাটা এনে দাও। তো কুমির স্ত্রীর কথা শুনে তো অবাক হয়ে গেল। কুমির বলল যে আমি বানরকে তার কলিজার জন্য হত্যা করতে পারবো না, আমি ওকে ধোকা দিতে পারবো না। তো ও আমার বন্ধু, আমি ওর সাথে এই অন্যায়টা কি করে করব। তো এবার তার স্ত্রী বলছে, কুমিরের স্ত্রী সে কিছুতেই মানতে চায় না। সে ওই বলল যে আমি তাহলে খাওয়া, জেদ ধরে বসলো যে আমি ওই কলিজাটাই খাবো, না হলে আমি খাওয়া দাওয়া বন্ধ করে দেবো। খাওয়া দাওয়া বন্ধ করে দিল। এরপর বা কুমির আর কি করবে, তার স্ত্রীকে বাঁচানোর জন্য সে আর কিছু উপায় না দেখতে পেয়ে কি করলো, যে পরিকল্পনা করলো, বানরকে ধরার একটা পরিকল্পনা করলো। দিয়ে সে বানরের কাছে গেল। এবার বানরের কাছে গিয়ে কুমির বলল যে বন্ধু, আমার স্ত্রী ফলগুলো খেয়ে খুব খুশি হয়েছে, তো আমি আমার স্ত্রীকে আমাদের বন্ধুত্বের কথা বলছিলাম, তো এখন সে তোমার সঙ্গে দেখা করতে খুব ইচ্ছুক, সে তোমার সাথে দেখা করতে চায়। তো তোমার সঙ্গে তার আগে পরিচয় করিয়ে দিইনি বলে সে আমার উপর খুব রেগে গেছে। তাই আমার স্ত্রী আজ রাতে আমাদের বাড়িতে তোমাকে নিমন্ত্রণ করেছে। তো দয়া করে তুমি আমার সাথে আমাদের বাড়ি চলো, আমার নিমন্ত্রণ গ্রহণ করো। তো বানর রাজি হয়ে গেল। কিন্তু বানর কুমিরের বাড়ি কিভাবে যাবে, ওর বাড়ি তো জলে, তাই না? তো বানর কুমিরকে বলছে যে বন্ধু, তোমার বাড়ি যেতে আমি রাজি, কিন্তু আমি যাব কিভাবে, আমি তো সাঁতার কাটতে পারি না। তো তখন কুমিরটা বলছে যে আম, তুমি আমার পিঠে চড়ে বসো, আমি তোমাকে আমার বাড়ি নিয়ে যাব। এইভাবে বানর কুমিরের পিঠে চড়ে বসলো এবং নদীর জলে প্রবেশ করলো। তো কুমির তাকে গভীর জলে নিয়ে গেল, হ্যাঁ, যেখানে তাকে হত্যা করবে বলে পরিকল্পনা করেছে। তো চারপাশে এত জল, হ্যাঁ, বানর খুব ভয় পেয়ে গেল। তো সে কুমিরকে বলল যে বন্ধু, দয়া করে তুমি একটু ধীরে ধীরে চলো, অনেক জল, আমার ভয় লাগছে। তো তখন কুমির বুঝতে পারলো এবার যে তার পরিকল্পনা সফল হয়েছে, বানরকে পুরোপুরি সে তার আয়ত্তে নিয়ে আসতে পেরেছে, আর বানর এখান থেকে পালাতে পারবে না। তো এই ভেবে সে আহ, কি বলে, বানরকে তার পরিকল্পনার কথা বলে দিল। বলল যে যে সত্যি আমার স্ত্রী, সত্যি তোমাকে নিয়ে যাচ্ছি, আমার স্ত্রী খুব খুশি হবে বলেই। তো সে তোমার কলিজাটা খেতে চায়। তো সে বিশ্বাস করে যে কালো জামের চেয়ে তোমার কলিজার স্বাদ অনেক বেশি হবে। তো এই কথা শুনে বানর তো ভীষণ চিন্তায় পড়ে গেল এবার। কিন্তু সে ভয় পেল না, সে আতঙ্কিত হলো না। হ্যাঁ, সে বুদ্ধি খাটিয়ে কি করলো, সে বুদ্ধি খাটিয়ে বললো যে বন্ধু, তুমি কেন আগে বলনি সে কথা। আমি যদি তোমার স্ত্রীকে আমার কলিজাটা না খাওয়াতে পারি, তাহলে তো আমি অনেক কষ্ট পাবো। তুমি আমার এত ভালো বন্ধু, আগেই আমাকে বলা উচিত ছিল তোমার। তা আমি তো আমার কলিজাটা ওই কালো জাম গাছের ভিতরে রেখে চলে এসেছি। হ্যাঁ, তো তাহলে তুমি আমাকে এক কাজ করো, তুমি আমাকে আরেকবার ওই জাম গাছের ওখানে নিয়ে চলো, আমি কলিজাটা নিয়ে আসবো। তো বোকা কুমির কি করলো, তার কথায় বিশ্বাস করলো এবং বিশ্বাস করে কলিজা আনতে কুমির বানরকে নিয়ে আবার সেই জাম গাছের কাছে গেল। এবার ডাঙায় উঠেই কি করলো, বানর কুমিরের পিছন থেকে নেমে ওই গাছের উপর উঠে গেল, একদম উঁচু ডালে গিয়ে বসে পড়লো। এবার অনেকক্ষণ আসছে না দেখে, তো বানর কি হলো, নিজের বুদ্ধি খাটিয়ে বেঁচে গেল তো। এবার আসছে না, বানর আসছে না অনেকক্ষণ, তো তখন কুমির দেখলো যে এত দেরি হচ্ছে কেন। দিয়ে কুমির ডাকলো দেখে যে বন্ধু, আর এত দেরির কারণ কি, আর দেরি করো না, তাড়াতাড়ি এসো, আমার স্ত্রী অপেক্ষা করছে। তখন বানর জবাব দিল যে বন্ধু, কিভাবে নিজের কলিজা কেউ গাছের কোঠরে রাখতে পারে? হ্যাঁ, কলিজা তো নিজের শরীরের মধ্যে থাকে। তো তুমি আমাকে মেরে ফেলতে আমার সাথে প্রতারণা করেছিলে, তাই আমিও নিজেকে বাঁচাতে তোমাকে ধোঁকা দিলাম।
হ্যাঁ, এটাই তোমার পাওনা ছিল, এটাই আমার বিশ্বাস ভঙ্গ করার জন্য তোমার পাওনা ছিল। দিয়ে তুমি এখান থেকে চলে যাও, তো আজ থেকে তোমার সাথে আমার আর কোনো বন্ধুত্ব নেই। এটা বললো। দিয়ে তারপর কুমির আর কি করবে, কুমির সে তার ভুল বুঝতে পারলো, এবং সে বুঝতে পারলো যে সে বোকা বেনে গেছে। দিয়ে সে সেখান থেকে লজ্জায় চলে গেল। ঠিক আছে? তো এই গল্পটা পড়ে আমরা কি বুঝতে পারলাম? এই গল্পটা পড়ে কি বুঝতে পারলে? একটা শ্লোক আছে, দেখো। কি বুঝতে পারলে সেটা একটা শ্লোক আছে। শ্লোকটা কি বলছে? এটাও আমি বলবো, তারপর তোমরা বলবে একবার। হ্যাঁ, বলো। সমুৎপন্নেষু কার্যেষু, বলো। অর্ধেকটা করে বলবো, হ্যাঁ। সমুৎপন্নেষু কার্যেষু বুদ্ধির্যস্য ন হীয়তে, स एव दुर्गं तरति জলস্থো বানরো যথা। এটা পঞ্চতন্ত্রম বলে একটা সংস্কৃতে বই আছে। হ্যাঁ, গল্প সংকলন আছে, সেই পঞ্চতন্ত্রম থেকে এই শ্লোকটা নেওয়া হয়েছে। কি বলছে দেখো। সমুৎপন্নেষু কার্যেষু বুদ্ধির্যস্য ন হীয়তে, स एव दुर्गम तरति जलस्थो बानरो यथा। অর্থাৎ यस्य বুদ্ধিः সমুৎপন্নেষু কার্যেষু ন হীয়তে, অর্থাৎ যার বুদ্ধি হঠাৎ উদ্ভূত কাজ বা পরিস্থিতিতে দুর্বল হয় না, স এব জলস্থः বানরः যথা দুর্গম তরতি, সেই ব্যক্তি জলে থাকা বানরের মতো কঠিন বাধা অতিক্রম করতে পারে। এটাও লিখে রাখতে হবে, আর পরের দিন লিখবে, আমি পরের দিন আবার দেখাবো, পরের দিন লিখে নেবে। অর্থাৎ কি বলছে দেখো, এই শ্লোকটাতে কি বলা হচ্ছে যে একজন মানুষের প্রকৃত বুদ্ধিমত্তা তখনই বোঝা যায় যখন সে হঠাৎ কোনো জটিল বা কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়। হ্যাঁ, যিনি যে সেই সময়ে কি শান্ত থাকে, স্থির থেকে নিজের বুদ্ধি বজায় রাখে এবং বিচলিত না হয়ে কোনো কাজ উম, মানে কাজ করে, সেই কি হয়, বিপদ বা দুর্গম পরিস্থিতি অতিক্রম করতে পারে। যেমন এখানে দেখো এই গল্পে বানর কি সাধারণত গাছে ভালোভাবে চলাফেরা করতে পারে, কিন্তু জলের মধ্যে তার পক্ষে চলাফেরা করা কঠিন, তাই না? কিন্তু দেখো, তবুও সে যখন বিপদে পড়ে গেল, তখন সে ভয় না পেয়ে, বিচলিত না হয়ে, মাথা ঠান্ডা রেখে কি সুন্দর বুদ্ধি খাটিয়ে সেই কঠিন পরিস্থিতি থেকে নিজেকে বাঁচালো, তাই না? দেখো, বুদ্ধি খাটিয়ে বললো তো যে আমার কলিজাটা গাছে রেখে চলে এসেছি। তো সেই রকমই, যে মানুষ হঠাৎ কোনো জটিল পরিস্থিতিতে পড়েও বিচলিত না হয়ে বুদ্ধি ধরে রাখে, সে যে কোনো দুঃসাধ্য পথ পার হতে পারে। বুঝতে পারলে? বিচলিত না হয়ে, অর্থাৎ কি, বিচলিত না হয়ে বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করাই হচ্ছে সাফল্যের চাবিকাঠি। কঠিন পরিস্থিতিতে যে ধৈর্য হারিয়ে ফেলে, হ্যাঁ, যে বিবেচনা হারায়, সে কিন্তু সত্যিকারের বিচক্ষণ বা সফল মানুষ হতে পারে না। বুঝতে পারলে? তো স্বামীজির একটা গল্প আছে, সেই গল্পটা একটু শোনো। একদিন স্বামী বিবেকানন্দ তার শিষ্যদের সাথে ভ্রমণ করতে বেরিয়েছে। ঠিক আছে? তো পথে এক গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটা হিংস্র বন্য শুয়োর আর কি, তো তাদের দিকে তেড়ে আসে। তো শুকরটাকে এভাবে আসতে দেখে স্বামীজির বাকি শিষ্যরা ভয় পেয়ে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে তাড়াতাড়ি এদিক ওদিক ছোটাছুটি করতে লাগে, পালাতে শুরু করে। কিন্তু স্বামীজি শান্তভাবে দাঁড়িয়ে থাকেন এবং কোনো ভয় না পেয়ে ওই শূকরটির দিকে তাকিয়ে থাকেন। তো যখন আম, শূকরটি খুব কাছে চলে আসে, তখন তিনি একটা পাথর তুলে শূকরটির দিকে ছুঁড়ে মারেন।
হুম, পাথরটি শূকরটির গায়ে না লাগলেও তার কাছাকাছি গিয়ে পড়ে। এতে শূকরটা ভয় পায় এবং পালিয়ে যায়। তো এই ঘটনায় শিষ্যরা হতভম্ব হয়ে যায়। যে যারা স্বামীজিকে, তারা তখন স্বামীজিকে জিজ্ঞেস করে যে তিনি কি ভয় না পেয়ে পালিয়ে এমন কি করে করলেন। হ্যাঁ, তখন স্বামীজি বুঝিয়ে বললেন যে দেখো, জীবনে চলার পথে বিপদ আসবেই, কিন্তু সেই বিপদে ভয় না ভয় পেলে চলবে না। ভয় পেলে মানুষ দিশেহারা হয়ে যায়, ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। তাই যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি বিবেচনা করে পদক্ষেপ নিতে হয়। বুঝতে পারলে? এই ঘটনার মাধ্যমে আহ, স্বামীজি তার শিষ্যদের কি করলেন, সাহস এবং বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি মোকাবিলা করার একটা শিক্ষা দিলেন। তাই না? তিনি বুঝিয়ে দিলেন যে মানুষ, ভয় মানুষকে কি করে বলো তো, দুর্বল করে দেয়। তাই ভয়কে জয় করাই হচ্ছে কি জীবনের প্রথম পাঠ। বুঝলে? তো আজকে আরেকটা গল্প আছে, কাক হরিণ আর একটা শৃগালের গল্প। এই গল্পটা আমি তোমাদের পরের দিন বলবো, কারণ বেশি টাইম নেই, এর বলা শেষ হবে না। তো তোমরা একজন এই শ্লোকটা আজকে পড়ো তো, একটু দেখি। আনমিউট করো, দেখে দেখে একটু পড়ো। আমি বলে দেবো, না না, কি আমি বলে দেবো তো। নেক্সট গল্পটা শুরু করতে গেলে শেষ হবে না, টাইম হয়ে যাবে তোমাদের নেক্সট ক্লাসে। সে কারণে শুরু করছি না। আচ্ছা, তোমরা এই গল্পটা আগে শুনেছো? কখনো কার্টুনে দেখেছো? দেখেছো? তাহলে বুঝতে পেরেছো কি করা উচিত? কি বুঝলে? কি বুঝলে সেটা তো বলবে, এটা না হয় সংস্কৃত লাইন বলতে ভালো মানে ভয় লাগছে, সংস্কৃত লাইন। কিন্তু কি বুঝলে সেটা তো বলবে। সেটাও বলবে না? আচ্ছা, এটাই বুঝলে যে জীবনে বিভিন্ন রকম পরিস্থিতি আসবে। হ্যাঁ, কখনো হঠাৎ কোনো বিপদে পড়ে যাবে। তো সেই বিপদে তুমি যদি ঘাবড়ে যাও, ভয় পেয়ে যাও যে আমি কি করব, তাহলে সেই বিপদ থেকে তুমি উঠে আসতে পারবে না। সেই বিপদটা তোমার, বিপদে তুমি পড়েই যাবে, তোমার ক্ষতি হয়ে যাবে। তাই মাথা ঠান্ডা রাখতে হয় সেই সময়। বিপদের সময় মাথা ঠান্ডা রেখে ভাবতে হয় কি করা উচিত, কিভাবে আমি এই পরিস্থিতি থেকে বেরোবো। এটাই বুঝলে এখান থেকে, যেমন বানর করেছিল।